আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেসন 6 ক্লাস 8 ইংলিশ 6 দা সি। কার লেখা? জেমস রিভস। এবার জেমস রিভকে আগে এইটা একটা বেসিক, জেমস রিভ সম্বন্ধে আমরা জানি, প্রত্যেকটা একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা লেখক সম্বন্ধে, তার একটা লেখক সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিব প্রথমে। জেমস রিভ 1909 থেকে 1978 ওয়াজ এ ব্রিটিশ অথর প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি। তাহলে ইনি একজন ব্রিটিশ লেখক এবং ইনি তার কবিতার জন্য কিন্তু খুব বিখ্যাত। প্লেজ অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য চিলড্রেন্স লিটারেচার, কিছু কিছু তিনি প্লেজ মানে নাটকও লিখেছেন এবং চিলড্রেন্স লিটারেচার মানে বাচ্চাদের জন্য কিছু লেখালেখি করেছেন তিনি। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিজ বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন্স, মানে তার লেখা বইয়ের মধ্যে বড়দের জন্য লেখা এবং বাচ্চাদের জন্য লেখা দুই লেখাই কিন্তু মানে আর কি উপস্থিত ছিল। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। এবার লিটারারি ক্রিটিক বলতে কি? লিটারারি ক্রিটিক বলতে দেখবি কিছু কিছু লোক থাকে মানে যারা লেখালেখি করে, যেমন ফর এক্সাম্পল আমি বাংলাতে এক্সাম্পল দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, আবার আরো এক্সাম্পল দিচ্ছি তোর কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, এরকম এটসেট্রা, সত্যজিৎ রায় এটসেট্রা, অনেক এক্সাম্পল পাবি। এবার আবার কিছু সাহিত্যের মধ্যে আরো একজন কিছু আছে, তারা কি করে নিজেরা লেখালেখি করেন না, তারা কি করেন নিজেরাও হয়তো লেখালেখি করে থাকতে পারেন, সেটা এমনটা নয় যে তারা করতে পারেন না, কিন্তু তাদের একটা কাজ হয়, তারা অন্যের যে লেখা সেই লেখার আলোচনা বা সেই লেখায় তিনি কি বলতে চেয়েছেন বিবেচনা এইসব জিনিস করে, তাদেরকে বলে লিটারারি ক্রিটিক। এরা সমস্ত ইনার মিনিং বের করে। যেমন ধর আমি ফর এন এক্সাম্পল দাসী, এই দাসী কবিতা লিখেছে জেমস রিভ, তিনি হয়তো একটা সেন্সে লিখেছেন। এবার আমি যখন এই কবিতাটা পড়ছি, আমি একটা অন্য সেন্সে হয়তো এটা খুঁজে পেলাম, এবার সেই টেস্ট নিয়ে আমি লেখালেখি করলাম, তখন আমাকে কিন্তু মোটেও কিন্তু সেখানে এই কবিতার রাইটার বলা চলবে না বা এই কবিতার কম্পোজার বলা চলবে না, আমাকে বলা হবে লিটারারি ক্রিটিক। মানে আমি কবিতাটা ক্রিটিসিজম করেছি, মানে কবিতা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। তো তিনি এরকম অনেক লিটারেচার ক্রিটিকেরও কাজ করেছেন। আর ব্রডকাস্টার মানে যারা এই যে তোরা যদি রেডিও শুনে থাকিস, দেখবি রেডিওতে কি করে খবর বা যে কোনো চ্যানেল ব্রডকাস্ট করে, তারা এইভাবে এই দুটি কাজ কিন্তু তাদের লেখালেখি পাশাপাশি তিনি করতেন। তাহলে আশা করছি বোঝা গেল, ঠিক আছে বিকাশ? কবি সম্বন্ধে বোঝা গেল? ওকে, এরপর আসছি তাহলে দাসী। দাসী মানে হচ্ছে সমুদ্র, তাহলে সমুদ্র সম্বন্ধে কবিতা। তাহলে পড়ার নাম দাসী, লেখকের নাম জেমস রিভ। এরপর কি রকম ধরনের কবিতা এইটা একটু আমি আগে বলে দিই, তারপর আমি বলবো ডিটেলসে যাব। যাই হোক, আগে একটা কোশ্চেন আছে এখানে, দেখ, উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েট অফ দ্য ফলোইং ভিজুয়াল ইমেজ। এবার বল, এত যে ছবি আছে এই ছবিটার মধ্যে কোন ছবিটার মধ্যে তুই দেখতে পাচ্ছিস? যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট নয়, বাদ দে, ছাড়। দেখ, তারপরে কোশ্চেনটা, উই অফেন মেক কম্প্যারিজন টু এক্সপ্রেস অ্যান আইডিয়া মোর ভিভিডলি সাচ অ্যাজ এ রেড অ্যাজ রোজ ব্রেভ অ্যাজ এ লায়ন। তাহলে আমরা কি করি বল দেখি তো? আমরা কোনো কিছুকে বোঝানোর জন্য অনেক সময় কি করি, অনেক সময় তুলনা ব্যবহার করি। যেমন ধর আমি একটাই তুলনা দিচ্ছি, যে কারো হয়তো চোখগুলো খুব লাল, লাল হয়ে গেছে, বা কারো হয়তো জামাটা খুব লাল, তখন সেক্ষেত্রে আমরা একটা তুলনা বা কম্প্যারিজন দিই, যে কি, যে ইয়োর শার্ট ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ, মানে তোমার জামাটা তেমন লাল, মানে যেমন যেমন গোলাপ ফুল লাল তেমন তোমার জামাটাও লাল। বা ধর কেউ খুব সাহসী, ঠিক আছে, ধর রাকেশ এখানে খুব সাহসী, তাহলে আমি রাকেশকে ধর একটা তুলনা দিলাম কি, যে রাকেশ ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। তাহলে অনেক সময় তুলনা দিই, তো এই তুলনা সম্বন্ধে আমরা পড়বো। ইফ ইউ আস্ক টু কম্পেয়ার দ্য সি উইথ অ্যানিমেল। আচ্ছা, তোদেরকে যারা যারা সি কবিতাটা পড়িস না, কে কে পড়েছিস বলতো? আগে হাত তুলতো, ওয়েব কর। ওকে, বিকাশ পড়েছিস, বাকিরা কেউ পড়েছিস বাড়িতে সি কবিতাটা? সঞ্চিতা, কোনো রেসপন্স নাই যে, পড়েছিস? মাইকটা খুলে দি বল, ক্ষমতা পড়েছিস ঘরে? কোনো রেসপন্স নাই কারো দুজনের কাছ থেকে। যাই হোক, রাকেশ পড়া হয়েছে ঘরে একা একা, মানে এমনি নিজের থেকে? না, এদের কাছে কোনো রেসপন্স। যাই হোক, দেখ, রিডিং হয়েছে। রিডিংটা দিয়েছি, ঠিক আছে। দেখ, তাহলে এই কবিতাটা পড়ার আগে আমরা দুটা জিনিস সম্বন্ধে একটু ভালোভাবে বুঝবো। ফার্স্ট অফ অল, যখনই আমরা সাহিত্য পড়বো না, তখন এই কয়েকটা জিনিস আমাদেরকে সাহিত্য সম্বন্ধে জানতে হবে। যেমন ধর, সাহিত্যে আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করে থাকি আমাদের সাহিত্যটাকে আরো সুন্দর করে তোলার জন্য।
যেমন ধর কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম তুলনা ব্যবহার করি, দেখি ম্যাক্সিমাম কবির ক্ষেত্রে, যেমন ধরো আমি কালকেই ক্লাস 9 কে মনে হয় একটা কবিতা পড়াচ্ছিলাম বাংলাতে, যে বাংলায় কি কবিতাটার নাম ছিল, আকাশে সাতটি তারা। সেইখানে কবি জীবনানন্দ দাশ আমাদের গ্রাম বাংলার যে রূপটা, সেই রূপটাকে একটা মেয়ের সঙ্গে তুলনা করেছেন, এবং কালো রাতের যে অন্ধকার অন্ধকার কালো আকাশ, ঘন অন্ধকার কালো আকাশ, সেটাকে মেয়েটার ঘন কালো চুলের সঙ্গে তুলনা করেছেন, এটসেট্রা এটসেট্রা। তো এইরকম ভাবে যখনই আমরা একটা সাহিত্যকে ফুটিয়ে তুলতে চাই না, তখন আমরা কিছু কিছু ডিভাইস ব্যবহার করে থাকি, যার মধ্যে তুলনা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার এই তুলনা দুরকম হতে পারে, একটা হচ্ছে সিমিলি, আর একটা হচ্ছে মেটাফোর। এবার সিমিলি কি আর মেটাফোর কি, আমি একটা একটা করে বলছি, আমাকে বলবি বুঝতে পারলে কিনা। সিমিলি মানে হচ্ছে যেখানে আমি কোনো একটার সঙ্গে কোনো কিছু একটা ক্লিয়ার কম্পারিজন করবো, ক্লিয়ার মানে একদম ডাইরেক্ট কম্পারিজন করে দেবো। যেমন ধর আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ আর অ্যাজ টল অ্যাজ ইউর ব্রাদার, মানে আমি তোমাকে এবং তোমার ভাইকে ডাইরেক্ট তুলনা করে দিয়েছি, যে তুমি তোমার ভাইয়ের মতোই লম্বা। তাহলে এই যখনই ডাইরেক্ট তুলনা করে দেবো না, তখন সেটা বলবো সিমিলি। ঠিক আছে, সেটা বলবো সিমিলি। আরো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর ইউর বিয়ার্ড ইজ লুক লাইক কটন ক্যান্ডি, মানে তোমার দাড়িটা কিসের মতো দেখতে, কটন ক্যান্ডির মতো দেখতে। কটন ক্যান্ডি একটা ওয়ান টাইপের চকলেট মেলাতে কিনতে পাওয়া যায়, দেখবি। ডাইরেক্ট কম্পারিজন করে দিলাম ধর, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট তুলনা হয়ে গেল, এটা একদম ডাইরেক্ট, যে তোমার দাড়িটা একদম পুরো কটন ক্যান্ডির মতো হুবহু। এখানে দেখবি এই দুটো ওয়ার্ড কিন্তু খুব কমন, লাইক মানে মতো, অ্যাজ, এই দুটো ওয়ার্ড কিন্তু এই সিমিলির মধ্যে থাকে, বোঝা গেল। আরেকটাও তুলনা হয়, যেটা বলে মেটাফোর। এইটা মন দিয়ে শুনবি কিন্তু। সিমিলিটা মোটামুটি তোরা বুঝতে পারলি আশা করছি, যে সিমিলি মানে ডাইরেক্ট একটার সঙ্গে একটা তুলনা হয়ে যাবে। এবার মেটাফোর মানে তুলনা হবে, কিন্তু সেটা ডাইরেক্ট নয়। এমন একটু আমাকে ডিপলি ভাবতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সঞ্চিতা ইজ এ হিরো। এইবার বলবি না স্যার, গড়বড় হয়ে গেল, সঞ্চিতা ইজ এ হিরো, এইটা কি বললেন স্যার, এটা হবে না, কারণ হিরো কি, হিরো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, সঞ্চিতা তো ফেমিনাইন জেন্ডার। কিন্তু আমি যদি ডিপলি ভাবি, সঞ্চিতাকে ডাইরেক্ট হিরো বলছি না, সঞ্চিতা এমন একটা কাজ করেছে যেটা একটা হিরো করে বা হিরো করে থাকে, তাই আমি সঞ্চিতাকে হিরোর সঙ্গে তুলনা করছি। ডাইরেক্ট বুঝতে পারবি না, ঠিক আছে। মানে এই তুলনাটা ডাইরেক্ট তুলনা নয়, একটু ইনডাইরেক্ট ওয়েতে তুলনা থাকবে, মানে তুলনা আমাকে খুঁজে নিতে হবে। যেমন ধর আমি যদি এখান থেকে বলি যে সমতা ইজ দ্য শেক্সপিয়ার অফ আওয়ার ক্লাস, মানে সমতা আমাদের ক্লাসের শেক্সপিয়ার। এবার শেক্সপিয়ার, এবার বলবি স্যার কি করে হলো তুলনা, এটা কোনো তুলনা মাথা মুন্ডু নেই। এবার এক্সাম্পল তুলনা কিভাবে হলো, শেক্সপিয়ার কি ভালো কবিতা, ভালো নভেল নাটক লিখতো। এবার সমতাও নিশ্চয়ই ক্লাসে কবিতা, কবিতা নয় নাটক লিখতে পারে, তাই সেই অ্যাঙ্গেল থেকে তুলনা করছি, যে সমতা হচ্ছে আমাদের ক্লাসের শেক্সপিয়ার। যে ধর পাড়ায় একজন কেউ ভালো ক্রিকেট খেলে, খুব সুন্দর ক্রিকেট খেলে, তখন তাকে কি বলে, তুই হচ্ছিস আমাদের পাড়ার বিরাট কোহলি। তার মানেটা কি, তার মানে হচ্ছে বিরাট কোহলি, তার মানে সেই বিরাট কোহলি নয়, সে হয়তো দেখবি যে কোনো দিক দিয়ে বিরাট কোহলি দেখতে নয়, বিরাট কোহলি হয়তো, বিরাট কোহলি যে হাইট, ওর হাইট তার অর্ধেকও নয়। বিরাট কোহলি এত সুন্দর যে চেহারার ফেস স্ট্রাকচার, ও হয়তো ওরকম নয় দেখতে, তবু তাকে বিরাট কোহলি কেন বলছে, কারণ বিরাট কোহলি যেমন ভালো খেলে, ওটা দেশের মধ্যে সেরা, তেমন ওই ছেলেটিও ওই পাড়ার মধ্যে সেরা। তাহলে এই যে দেখ তুলনাগুলো, এই তুলনাগুলো ডাইরেক্ট তুলনা নয়, আমি দেখি এক চান্সে দেখে আমি বুঝতে পারবো না যে এটা তুলনা বলে, ঠিক আছে। কিন্তু যখন আমি একটু ডিপলি ভাববো, তখন আমি তুলনাটা বুঝতে পারবো। যেমন ধর এইখানে আরেকটা আছে, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, মানে ওয়ার্ল্ড মানে কি পৃথিবী, আর স্টেজ মানে কি, স্টেজ মানে যেখানে আমরা আমাদের পারফরমেন্স দেখিয়ে থাকি, সেটা বলে স্টেজ। এবার বলবি স্যার এটা কিরকম তুলনা হলো, এটা এই তুলনাটা বল, এটা ডাইরেক্ট তুলনা করলাম আমি, বিকাশ বুঝতে পারছিস। হুম। এই বল, এই যে তুলনা আমি করলাম, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এটা কি আমি ডাইরেক্ট তুলনা করলাম কোনো, না। এক চান্সে ধরতে পারলি। তার মানে এটা কিন্তু সিমিলার নয়, এটা হচ্ছে মেটাফোর। এবার একটু ডিপলি ভাবি, ওয়ার্ল্ড মানে কি পৃথিবী, আর স্টেজ মানে এখন যেখানে কি করি আমরা আমাদের আমাদের গুণ বা আমাদের ট্যালেন্টটাকে প্রদর্শন করি। এবার বল, পৃথিবীও তো একটা এত অনেক বড় জায়গা, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদেরকে অপরচুনিটি দেয় বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্টে, যে আমাদের গুণটাকে লোকের সামনে তুলে ধরা। তাই না, বল ধর তুই আজকে ভালো ক্রিকেট খেলছিস, তার মানে তুই এই পৃথিবীর অংশ, ভালো ক্রিকেট খেলার তুই দেশের হয়ে খেলছিস। কেউ ভালো হয়তো নাচ করে, সে ড্যান্স বাংলা ড্যান্সে গেছে, কেউ ভালো গান করে সে সারাগা পাতে গেছে। মানে আমি যদি পুরোটা ধরি না একসঙ্গে, যে পৃথিবী একটা অনেক বড় স্টেজ, যেখানে আমরা নিজেদের গুণ বা নিজেদের কলা কৌশল দেখাতে পারি। তাহলে এইখানে যে করে আমরা বুঝতে পারলাম যে না, একটা তুলনা কিন্তু হয়েছে। তাহলে তুলনাও দু রকমের, একটা ডাইরেক্ট হবে, ডাইরেক্ট একদম বলে দেবো যে ইউ আর অ্যাজ টল অ্যাজ এ ট্রি, মানে তুমি একটা যেমন গাছ লম্বা তেমন তুমি লম্বা, যেটা আমরা পড়ে ইজিলি বুঝতে পারবো। যেসব লাইনে ওই অ্যাজ, মতো, মানে অ্যাজ অ্যাজ লাইক এইসব ওয়ার্ড থাকবে, সেগুলোকে বলবো সিমিলি। আরেকটা তুলনা হবে কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে, বুঝতে পারো। যেমন ধর এখানে একটা তুলনা এক্সাম্পল আছে, মাই ব্রাদার ইজ দ্য মাঙ্কি, মানে আমার ভাই হচ্ছে বাঁদর। এবার এই কথাটা আমরা বলেছি যে তুই একটা বাঁদর, কিন্তু এবার ডাইরেক্ট তুলনা করলাম, মোটেও না, ডাইরেক্ট তুলনা করি নাই যে তুই বাঁদর মানে বাঁদর একটা লেগেছে তোরও লেগেছে, এরকম মোটেও না। কিন্তু বাঁদর যেমন বাঁদরামি করে থাকে,
উল্টাপাল্টা কাজ করে, তেমন তুইও উল্টাপাল্টা কাজ করিস, তাই সেই দিক দিয়ে তুই বাঁদর। মানে এই তুলনাটা ডাইরেক্ট হলো না, ইনডাইরেক্ট হলো। তাহলে এইটাই বলছি মেটাফোর। তাহলে সিমিলি আর মেটাফোর কি, আশা করছি বুঝতে পারলি বিকাশ? হ্যাঁ স্যার। ওকে, এরপর আমি তোদেরকে যদি ধর এইভাবে একটা লাইন বলছি, আমাকে বলবি তো সিমিলি না মেটাফোর এক্সাম্পল, ঠিক আছে? ধর মিউজিক ইজ দ্য ফুড টু মাই সোল, ঠিক আছে? আমার যে আত্মা বা আমার হৃদয়ের খাবার হচ্ছে গান। গান হচ্ছে আমার হৃদয়ের জন্য বা আমার মনের খাবার হচ্ছে গান। বল এই লাইনটা সিমিলির এক্সাম্পল না মেটাফোরের এক্সাম্পল? মেটাফোর। ভেরি গুড, মেটাফোর। মেটাফোর। কারণ মেটাফোর কেন রে? কারণ আমার জীবনে মানে খাবারের সঙ্গে গানের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই। বুঝা গেল? এরপর যদি আমি তুলনা হয়েছি মানে কোন একটা দিক দিয়ে তো পয়েন্ট অফ কম্পারিজন আছেই। পয়েন্ট অফ কম্পারিজন মানে কোন দিক দিয়ে তুলনাটা আমি করছি সেটা আমাকে খুঁজে পেতে হবে। এবার আমি একটু খুঁজে দিই কোনখানে। ফুড মানে কি? খাবার। খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো? পারবো না। এবার এই লাইনটার মাধ্যমে বলছি যেমন খাবার আমাদের জীবনের জন্য অপরিহার্য, তেমনই আমার জীবনের জন্য গানও অপরিহার্য। সেই জন্য এখানে গানকে খাবারের সঙ্গে তুলনা করেছি। বোঝা গেল? জানাবি সবাই বোঝা গেল কিনা। তারপর আমি যাবো মানে সিমিলি আর মেটাফোর কনসেপ্টটা বোঝা গেল জিনিসটা কি। যদিও এগুলো এখন অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো কোশ্চেন আসবে না, আমি জাস্ট বলারই বললাম যাতে কবিতাটা ভালোভাবে বুঝতে পারিস, ঠিক আছে? এরপর আমি কবিতাতে যাবো, কারণ কবিতাতে আমরা প্রচুর এক্সাম্পল অফ সিমিলিজ, এক্সাম্পল অফ মেটাফোর পাবো, ঠিক আছে? আমাকে বলবি এতটা পর্যন্ত বুঝতে পারলি কিনা। একবার বুঝতে পড়েছে, পেরেছি। ভেরি গুড। ও ক্ষমতা লিখেছিলি, এবার একবার পড়েছি দেখে নিবি, ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড, খুব সুন্দর। দেখি বাকিরা বল জানা যে একটা মোটামুটি মুখস্থ জায়গা নয়, কোনো কিছু শুনে রাখার জায়গা, কারণ এরপরেই আমরা যাব কবিতাতে। ওকে ভেরি গুড, আমাকে বল বুঝতে পারলি কিনা একটু কুইকলি, হ্যাঁ তাড়াতাড়ি। ওকে রাকেশ, বিকাশ, সমতা, সঞ্চিত জানা বুঝতে পেরেছিস কিনা? ওকে সঞ্চিতা পেরেছিস? ওকে ভেরি গুড। এরপর আমরা ডাইরেক্ট কবিতে যাব। আচ্ছা কবিতাতে যাওয়ার আগে আমি একটা কোশ্চেন তোদেরকে করতে চাই। ধর এইখানে একটা কোশ্চেন করছি আমি। আমি ধর সমুদ্র, তারা কে কে সমুদ্র দেখেছিস বলতো? যারা যারা দেখেছিস তারা তারা বলতে পারবি, যারা যারা দেখিস না তারা হয়তো কি করে পারবি। সমুদ্র, ওকে রাকেশ দেখেছিস, বিকাশ দেখেছিস, আর কে কে সমুদ্র দেখেছিস রে? সঞ্চিতা? আমি দেখেছি, আমি হাত তুলি। ওকে সমুদ্র দেখেছি, মানে তিনজন সমুদ্র দেখেছি, সঞ্চিতায় ব্যাড লাগ এখনো সমুদ্র দেখিস নি। যাই হোক, ঠিক আছে, রিলেট করে ছবিতে ভিডিওতে দেখেছিস। যদি ধর আমি সমুদ্রকে এখন বলি একটা জানোয়ারের সঙ্গে তুলনা করতে, তো তোরা কোন জানোয়ারের সঙ্গে তুলনা করবি? যা যারা টেক্সট পড়ছিস তোরা অ্যাটলিস্ট টেক্সটের ভাষা বলিস না, ঠিক আছে? আমি কিন্তু পয়েন্ট অফ কম্পারিজন জিজ্ঞেস করবো যে কেন তুই এই জিনিসটার সঙ্গে তুলনা করলি, সেটা ভেবে কিন্তু বলবি। তো সমুদ্রকে একটা জানোয়ারের সঙ্গে তুলনা করতে পারলাম, তোরা কার সাথে তুলনা করবি? বল। ওকে আচ্ছা, সঞ্চিতা বলছিস লায়ন, ভেরি গুড। আচ্ছা কেউ বলছিস লায়ন, বিকাশও বলছিস লায়ন। ওকে, আমি তোদের ডিফেন্ড করবো না, আমি যাবো তোদের ইয়েতে। আচ্ছা ইয়ে কি বলছিস, রাকেশ কি বলছিস? রাকেশ এবং সমতা কি বলছিস? না না বিকাশ অত কিছু নয়, একটা যে কোনো। রাকেশ এবং সমতা বল, তোরা কি বলছিস কার সঙ্গে তুলনা করা হবে? যদি তোদেরকে করতে বলি যে সমুদ্রকে তুলনা করতে হবে, কার সাথে করবি? ওকে ওকে, সমতা টেক্সটটা পড়ছিস বলে ডগ বলছিস। অবশ্যই টেক্সটে ডগ আছে, ডগ বাদ দিয়ে আমি অ্যাপার্ট ফ্রম ডগ, ডগ বাদ দিয়ে বলছি। তুই নিজে একটু ভাব সমুদ্রের কি কি গুণ বা কি কি দোষ যাই আছে, যেভাবে ভাব, ভেবে করে আমি কুকুর বাদ দিয়ে আর কোন প্রাণীর সঙ্গে সমুদ্রকে তুলনা করতে পারি? ওকে টাইগার, ভেরি গুড। সমতা? কোন প্রাণীর সঙ্গে? কোন রেসপন্স নাই সমতার কাছ থেকে। ওকে লায়ন, আচ্ছা ঠিক আছে। লায়ন যারা যারা বললি মানে বিকাশ, সঞ্চিতা আর এদিক থেকে সমতা। তাহলে বিকাশ বল কেন কেন তোর মনে হলো যে সমুদ্রকে আমি লায়নের সঙ্গে তুলনা করতে পারি? লায়ন এবং মানে সিংহ এবং সমুদ্র, এই দুটোর মধ্যে মিল পয়েন্ট অফ কম্পারিজন কোথায়, মানে কোন দিক দিয়ে আমি তুলনাটা করতে পারি? বল বিকাশ বল। কারণ স্যার
সমুদ্র যেমন সব জিনিসকে খেয়ে ফেলতে পারে, তেমন সিংহ অনেক জিনিসকে খেয়ে ফেলে। ওকে, এটা আমি একদমই ভুল বলবো নাই। ঠিক আছে, সিংহ সব জিনিসকে খেয়ে নেয় এমনটা না, সমুদ্র সব জিনিসকে খেয়ে নেয় এই ব্যাপারটা বলবো না। হ্যাঁ, সমুদ্র অবশ্যই অগাধ, সমুদ্রে আমরা যাই দিই সেটাই এবার ফিরে। অ্যাকচুয়ালি কি না, সমুদ্রের একটা গুণ আছে। আমি যেমন ধর আমাকে যদি বলে আমাকে যদি সমুদ্রকে তুলনা করতে বলে, দেখ, পয়েন্ট অফ কম্পারিজন দিক দিয়ে অনেকের সঙ্গে তুলনা করা যায়। যেমন ধর সমুদ্রকে প্রথমত লায়নের সঙ্গে এই দিক দিয়ে তুলনা করা যাবে, ভায়োলেন্স। ভায়োলেন্স মানে কি? মানে বিভৎসতা। সমুদ্রের দিক তর্জন গর্জন, যেটা একটা লায়নের হুঙ্কারের মতো। তো সেই দিক থেকে অবশ্যই সিংহের সঙ্গে তুলনা করা যাবে। তুই যেটা বললি সেটা কতটা অ্যাকসেপ্টেবল জানি না, কারণ সিংহ কিন্তু হাতিকে খেতে পারবে না। তো সেই পয়েন্ট অফ কম্পারিজনটা খুব একটা ভালো না, কিন্তু এই দিক থেকে লায়নের সঙ্গে তুলনা হবে। যে যেমন সমুদ্র দেখবি গর্জন করে এবং হুঙ্কার দেয়, তেমন সিংহ কিন্তু হুঙ্কার দেয়। এই একটা পয়েন্ট এমন হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর অন্য কোনো দিক দিয়ে? এটা তো কমন। সিংহে, বাঘের ক্ষেত্রেও সেম কিছুটা। আর অন্য কোনো দিক দিয়ে কেউ কোনো কোনো তুলনা বলতে পারবে আমাকে, যে সমুদ্রকে এই জিনিসটার সঙ্গে তুলনা করা যেতে পারে স্যার এই দিক দিয়ে? স্যার, বলো। ওই সমুদ্রে যে ফেনাটা তৈরি হয় সেটা যেমন তার দাঁতের মতো লাগে, তেমন সিংহরও তার দাঁত আছে। বলতে পারিস। এক্স্যাক্টলি, এটা বলতে পারি। এটা তো টেক্সট থেকে নিচ্ছে সম্ভবত, পসিবলি। এখানেও টেক্সটে ওইটাই আছে, কুকুরে দাঁত দিয়ে আছে যদিও। সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। ওকে, সাউন্ড টোন বাকিদেরকে ডিস্টার্ব করছে। না। তার মানে রাকেশ, তোর প্রবলেম আছে নেটের। ঠিক আছে, নেটওয়ার্কে যা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাকে অ্যাকচুয়ালি বিকাশ বল, এই সব দিক দিয়ে আরো একটা কারোর সঙ্গে তুলনা করতে পারবি আমাকে? কাকে? বল সমুদ্রকে অন্য দিক দিয়ে। মানে এই সব ভয়ঙ্কর ভায়োলেন্স বল, কেনিয়া বল, বা দিক থেকে তুই ওই যেটা বলছিস দাঁত বল, এইসব বাদ দিয়ে একটু ডিপলি আমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করে দেখাবি একটা? কেউ ভাব দে একটুকু, একটু মাথার উপর জোর দে। সমতা, সঞ্চিতা, বল। রেসপন্স কর। তোরা তোরা ক্লাসে একদম কম রেসপন্স করিস কেন রে এরকম? রেসপন্স কর, অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারবি? ভাব তো। বইয়ের পড়া বাদ দে, ওইটা বাদ দিয়ে ভাব, নিজেদের নিজেদের মতো করে ভাব একটুকু। অন্য কারোর সঙ্গে আমি তুলনা করতে পারবো? প্লাস্টিক? প্লাস্টিকের সঙ্গে কম্পারিজন? ওকে, ভেরি গুড, নতুন ইয়ে। আচ্ছা, তুই তো তখন কি আমাকে লিখে বল যে প্লাস্টিকের সঙ্গে তুই কোন অ্যাঙ্গেলে কম্পারিজন করলি, মানে কোন দিক দিয়ে তুই বললি যে সমুদ্রকে আমি প্লাস্টিকের সঙ্গে তুলনা করতে পারি? হতে পারে পসিবলি আমি আমি হয়তো সেই পয়েন্ট অফ পিগ, পিগ মানে শুকর। ওকে, শুকরের সঙ্গে কেন সেটাও বলছি। আর দেখ, তুই প্লাস্টিক বলছিস কিন্তু বলছিস আমি পারবো না। কেন পারবি না? ভাব, তুই যেটা মনে এসেছে সেটা বল তুই। যে হ্যাঁ, এই দিক দিয়ে প্লাস্টিকটাও এরকম, সমুদ্র এরকম, তাই আমি বলছি যে সমুদ্র হচ্ছে প্লাস্টিক, মানে সমুদ্রের মতো, সমুদ্র হচ্ছে প্লাস্টিকের মতো। একটু ভেবে করে লেখ তো এখানে। আচ্ছা, ইয়ে বল, বিকাশ বল, কেন শুকর কেন? কারণ সে শুকর যেমন আমাদের আশেপাশে এই যেমন আবর্জনা গুলো খেয়ে ফেলে, তেমন না বিকাশ, সমুদ্রে। এখানে একটা ফল আছে। শুকর আবর্জনা খায়, সমুদ্র আবর্জনা খায় না। আমরা মানুষেরা সমুদ্রে আবর্জনা ফেলি, সমুদ্র আবর্জনা খায় না। নো, পয়েন্ট অফ কম্পারিজন একদম ঠিক নেই। সমতা, লিখতে থাক। তুই কেন তুলনা করলি ছটা লেখ, আমি বুঝে যাবো। পারবি না? তাহলে প্লাস্টিক বললি কেন? ওকে, ছাড়। সঞ্চিতা বল, আর কারোর সঙ্গে তুলনা করবি? সঞ্চিতা, তোর কোনো ফোন এই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে সঞ্চিতা। একে ফোন করে জাগাতে হবে। পারবো নি, ভাবতে বললাম তো এটা। আচ্ছা, রাকেশ, আর কারোর সঙ্গে সমুদ্রকে তুলনা করতে পারবি? রাকেশ, মনে আসছে না আপাতত। প্লাস্টিকের? আচ্ছা সঞ্চিতা, একটা স্পিকার মাইকটা খুলে বল কেন প্লাস্টিকের সঙ্গে তুলনা করবি? সঞ্চিতা, তো মাইকটা খুল না সঞ্চিতা, কি সমস্যা আছে? সঞ্চিতা, আচ্ছা, রেসপন্স নাই কোনো। আচ্ছা, আমি একটা কম্পারিজন বলছি, বলবি হচ্ছে কিনা। আমি যদি বলি মানুষের জীবনের সঙ্গে সমুদ্রের তুলনা করবো, দেখ হচ্ছে কিনা, আমাকে বলবি কম্পারিজনটা হলো কিনা। সমুদ্রে জোয়ার এবং ভাটা আছে, মানে জোয়ার আসে মানে জলটা ফুলে ওঠে, ভাটার সময় কি হয়, জলটা নেমে যায়। তেমন মানুষের জীবনও জোয়ার ভাটা আসে। যখন মানুষের কিছু সময় ভালো সময় চলে, সেই সময়টাকে আমি জোয়ার বলতে পারি, মানে খুশির জোয়ার।
এবং কিছু সময় মানুষের দুঃখের সময় চলে, সেইটাকে আমি কি বলতে পারি? ভাটা বলতে পারি। তো সেই দিক দিয়ে আমি সমুদ্রকে মানুষের সঙ্গে তুলনা করতে পারি, মানুষের জীবনের সাথে। বল, এইরকম টাইপের আমি কম্পারিজন কিছু বলছিলাম। যাই হোক, খুব একটা বেশি ডিটেলস আমি যাচ্ছি না, এবার ডাইরেক্ট টেক্সটে চলে আসবো, ঠিক আছে? দেখ, দ্য সি বাই জেমস রিভস। দেখ, দ্য সি আন্ডারলাইন করবি, টেক্সট খুল সাথে। দ্য সি ইজ এ হাংরি ডগ। প্রথমেই কিন্তু বলতে, আচ্ছা এই এক্সাম্পলটা কিন্তু মোটেও সিমিলি না মেটাফোর, বিকাশ যদি প্রথম লাইনে আমি বলি, মানে ধর তুই পড়ছিস না টেক্সটটা, দ্য সি ইজ এ হাংরি ডগ, এইখানে অবশ্যই তুলনা তো বটেই, কিন্তু সিমিলি না মেটাফোর। এক লাইন যদি কেউ টেক্সটটা পড়া না থাকে, প্রথমবার এটা পড়ে বুঝতে পারবি যে তুলনাটা, কম্প্যারিজনটা কোন দিক দিয়ে হয়েছে? পারবি বিকাশ? মেটাফোর। অবশ্যই তুলনা বুঝতে পারবো না। যদি কাউকে, আমি একটা বাচ্চা ছেলেকে বা যে কোনো অন্য কাউকে বলি যে কবিতাটা পড়েনি আগের থেকে, তাকে যদি বলি সমুদ্র হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর, সে আগে আমাকে পিটতে আসবে, কেন? হ্যাঁ, সমুদ্র ক্ষুধা, মানে মাথাটা খারাপ হয়ে গেছে, মানে তুলনা করে দিয়েছি কিন্তু ডাইরেক্ট বোঝা যাচ্ছে না। এরপর কবি এক্সপ্লেন করবে যে কেন ক্ষুধার্ত কুকুর, মানে এই যে কুকুরের মেটাফোর দিয়ে কবি সমুদ্রকে তুলে ধরেছেন আমাদের সামনে, ঠিক আছে? দেখ, ক্ষুধার্ত কুকুর, হাংরি ডগ, তাহলে ওয়ার্ড মিনিংটা লিখবি, হাংরি মানে ক্ষুধার্ত। আচ্ছা, পুরোটা আমি পড়ে দিই, তারপর ওয়ার্ড মিনিং বলবো। দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। জায়ান্ট মানে দৈত্যাকার, এবং গ্রে মানে ধূসর। দুটো পয়েন্ট অফ কম্পারিজন পেলাম। একটা কেন? কারণ যেমন পৃথিবীও এই সমুদ্র দৈত্যাকার হয়, তেমন কুকুরও কিন্তু চেহারাটা দৈত্যের মতো হয়, এবং গ্রে ধূসর, কুকুরের রঙও কিছুটা ধূসর হয়। অবশ্যই আমাদের দিকে কুকুরের কথা বলবো না মোটেও, কারণ এখানে কবি কিন্তু আমাদের দেশের নয়, ব্রিটিশ পোয়েট, সুতরাং সেখানে কেউ ব্রিটিশের কথা বলা হচ্ছে। মোটেও কেউ আমাদের এখানকার ব্রিটিশ সঙ্গে গুলি ফেলিস না। তেমন কি হয়, তেমন সমুদ্র যেমন ধূসর হয়, তেমন কিন্তু কুকুরও ধূসর। হি রোলস হিজ বিচ, হি রোলস অন দ্য বিচ অল ডে। সে কি করে? সে সারাদিন কি করে? সৈকতে ঘুরে বেড়ায়। রোলস মানে ঘুরে বেড়ানো। দেখ, সৈকত মানে কি? যেমন যেমন কুকুর সারাদিন ঘুরে বেড়ায়, যদি কুকুরকে লক্ষ্য করে দেখবি, কুকুরকে বসিয়ে থাকতে না খুব কম দেখবি, সেই পাড়া ও পাড়া চারদিক ঘুরে বেড়াবে। তেমন কি হয়, তেমন প্রত্যেকটা সমুদ্রকে যদি আমি দেখি, সে কি হয়, সমুদ্রের ঢেউগুলো এবং আমাদের বীজ মানে সমুদ্র তীরে এসে আছড়ে পড়ে, এবং সেখান থেকে আমরা দেখি কি, যে সমুদ্র যেমন কি ওই বীজ মানে তার সৈকতের চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। উইথ ইজ ক্লাসিং টিথ অ্যান্ড সোয়াগি জজ। তার মানে কি, ক্রাসিং টিথ মানে কি? মানে ঘষতে থাকে, ঘষাঘষি লাগা দাঁত, এবং কি রোমস চোয়াল। চোয়াল মানে এই যে মুখের যে নিচের অংশটা, সেটা বলছে চোয়াল। তাহলে তার কি নিয়ে? তার ওই ঘষতে থাকা দাঁত, এবং কি, এবং রোমস চোয়াল নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। এরপর বলবি দাঁত কোনটা? হ্যাঁ, তুলনা দেখাচ্ছি, দাঁত কোনটা। থাবা বুঝিস? থাবা, জ মানে কি? জ মানে হচ্ছে চোয়াল। এবার চোয়াল কোনটা? এবার সমুদ্রে যদি আমি ধর ঢেউটাকে চোয়াল ধরতে পারি, এবং ফেনাগুলো যেটা আসছে সেটাকে আমি কি ধরতে পারি? দাঁত ধরতে পারি। তুলনাটা দেখ, আওয়ার্স আপন আওয়ার্স হি নজ। নজ মানে কি? সে চিবোতে থাকে, মানে ঘন্টার পর ঘন্টা কি করতে থাকে? সে চিবোতে থাকে। ওখানে জিটা সাইলেন্ট, ঠিক আছে? যেমন ধর, কুকুর দেখবি কোনো কিছু হাড় যদি দিয়ে দিস, সে কি করতে থাকে বলতে, কি তো চিবোতে থাকে। তেমন কিন্তু কি, সমুদ্র কিন্তু সারাদিন কি করতে থাকে? সারাদিন কিন্তু কি হয়, ওই আমাদের তীরের উপর আছড়ে পড়ে, আবার আবার পিছনে আছড়ে পড়ে, আবার চিপে, মানে তার দাঁতগুলো বারবার কি সমুদ্র সৈকতে বারবার আছড়ে ফেলে। মানে কুকুর যেমন তার দাঁতের সাহায্যে বারবার কামড় দেয় হাড় ডিকে বা যে কোনো কিছুকে, তেমন কিন্তু সমুদ্রটা ঢেউয়ের মাধ্যমে কি ওই সি বিচে বা সমুদ্রের তীরে বারবার কিন্তু আছাড় খায়। দ্য রামলিং স্টোন মানে, রামলিং মানে কি গজরাতে থাকে, এবং কি গড়াগড়ি দেয় পাথরের উপর, ঢেউগুলো অবশ্যই। অ্যান্ড বোনস এবং কি গজরাতে থাকে? হাড়। সমুদ্রের যদি টোনটা শুনি, সমুদ্রের টোনটাও দেখবি কিছুটা ওই কি বলবো, রিপিটেশন থাকে, মানে একই ধরনের একঘেয়ে মোনোটোনাস আওয়াজ, ঠিক আছে? যেমন কুকুরও যেমন আওয়াজ করছে হাড়ের জন্য, এই আওয়াজটা শোনা। দ্য জায়ান্ট সি ডগস মোন, যেমন সমুদ্র নামক যে কুকুর, সেই কুকুর যেমন মোনস মানে কি কাতরাতে থাকে। লিকিং হিজ গ্রেজি পজ, তার যে গ্রেজি মানে চর্বিযুক্ত থাবাগুলো যেমন চাটতে থাকে। চর্বিযুক্ত থাবা বলতে ওই সমুদ্র সৈকত থেকে ধরে নে, যেমন হয় যে কুকুর জিভ দিয়ে কি সমুদ্র তার থাবাগুলোকে চাটে না, পায়ের যে থাবা, তেমন সমুদ্র তার ওই ঢেউয়ের সাহায্যে কি করছে, তার সমুদ্র সৈকত থেকে পুরো চাটতে থাকছে। তাহলে ফার্স্ট ট্যাঙ্গা থেকে কি বুঝলি বল বিকাশ? তুলনাটা বুঝতে পারলি কোন কোন দিক দিয়ে করেছে? অনেক দিক দিয়ে তুলনা করেছে। ফার্স্ট অফ অল, এটা একটা মেটাফোর, কুকুরের মেটাফোরের মাধ্যমে কিন্তু সমুদ্রকে তুলে ধরেছে। কোন কোন দিয়ে তুলনা? প্রথমে আছে চেহারা, রূপ, জায়ান্ট, সমুদ্র জায়ান্ট, কুকুরও জায়ান্ট, সমুদ্র গ্রে, কুকুরও গ্রে।
তারপর কি ঘুরে বেড়ানো, সমুদ্র যেমন কি যেমন সি বিচে ঘুরে বেড়ায়, কুকুরও সারা বছর দিন ঘুরে বেড়ায়। কুকুর যেমন কি করে, তার সংঘর্ষিত দাঁত থাকে, তার কি থাকে, তার শক্ত চোয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা সে চিবোতে থাকে। তেমন কিন্তু সমুদ্রও কিন্তু বারবার ঘন্টা দিনের পর ঘন্টার পর ঘন্টা তার ঢেউ কিন্তু আছড়ে পড়ে সমুদ্র সৈকতের উপরে। যেমন কুকুর বারবার বারবার হাড় 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 বলে চিৎকার করে, তেমন কি তেমন ছোট ছোট পাথর যেগুলো আছে সেই পাথরের উপরেও সমুদ্রের ঢেউটা যখন আওয়াজ করে, যেমন মনে হয় একটা কন্টিনিউয়াস মনোটোনাস সেরকম আওয়াজ করছে। এবং লাস্ট শেষে যে সমুদ্র সৈকত যেমন যেমন কুকুর যেমন কাতরায় বা গোঙায় বা যে আওয়াজ করে সেটা বলে, যেমন সমুদ্র কিন্তু কি আওয়াজ করে। এবং লিকিং হিজ গ্রেজি পজ, এবং কি করে কুকুর যেমন তার থাবাগুলোকে চাটতে থাকে, তেমন সমুদ্র কি করে বড় বড় পাথর বা সমুদ্র সৈকতের উপর তার ওই ঢেউয়ের মাধ্যমে কিন্তু চাটতে থাকে, যেটা কবি ওই কুকুরের থাবা চাটার সঙ্গে তুলনা করেছেন। বল ফার্স্ট স্ট্যান্জা পুরো বুঝতে পেরেছিস কিনা, জানো সবাই? প্রথম স্ট্যান্জা বোঝা গেল, তুলনাগুলো প্লাস সঙ্গে কি বলতেছে সেটা। ওকে আরেকবার বলবো, ওকে ভেরি গুড, আরেকবার বলবো অবশ্যই। বাকিরা বাকিরা বল, বাকিরা বুঝতে পারলি? বাকিরা বুঝতে পারলি? ওকে আরেকবার বলবো, ভেরি গুড, আরেকবার বলবো। বিকাশ এবং রাকেশ বুঝতে পারলি? ওকে ঠিক আছে, আরেকবার বলছি শুনে নে। তাহলে প্রথম স্ট্যান্জায় কবিতাটা শুরু হয়েছে একটা উদ্ভট লাইন দিয়ে, মানে যারা কবিতাটা এর আগে পড়িস নাই তাদেরকে যদি আমি অ্যাট এ চান্স বলি, তারা কিন্তু হঠাৎ করে অবাক হবে যে এইটা কিরকম শুরু। দা সি ইজ এ হাংরি ডগ, সমুদ্র হচ্ছে কুকুর। এই কবিতাটা পড়ার আগে যদি আমি তোদেরকে, তোরা অনেকে পড়ে ফেলেছি, যদি আমি প্রথম লাইনটা আগে বলে দিতাম না, তাহলে তোদের মজা লাগতো যে হ্যাঁ এটা কিরকম হলো, কুকুর সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। মানে প্রথমেই কিন্তু আমাদেরকে তুলনাটা দিয়ে দিল তার সঙ্গে, ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। এরপর আমাদেরকে খুঁজতে হবে পয়েন্ট অফ কম্পারিজন। পয়েন্ট অফ কম্পারিজন মানে কোন কোন দিক দিয়ে তুলনাটা তিনি করেছেন, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর কিভাবে খুঁজে বের করবো, তার জন্য আমাদেরকে একটু পড়তে হবে। কবি নিজেই দেখিয়ে দিয়েছেন যে কোন কোন দিক দিয়ে তিনি তুলনাটা করেছেন। প্রথমেই পেয়ে যাবো কি ফার্স্ট লাইনে আকার। সমুদ্রের আকার কি, সমুদ্রের আকার দৈত্যাকার। সমুদ্র কিন্তু ছোটখাটো দেখতে হয় না, সুন্দর মানে সুন্দর, হ্যাঁ অবশ্যই বিউটিফুল তো বটে, নেচার পার্ট তো বিউটিফুল হবেই। কিন্তু যদি তুই ভালোভাবে দেখিস, একটু ডিপলি চিন্তা করে, সমুদ্রকে দেখ, কখনোই তুই খরগোশ বা এই সব ছোটখাটো প্রাণীর সঙ্গে তুলনা করতে পারিস নাই। এই যে দেখ, এইখান থেকে একটা আইডিয়া দিচ্ছি তোদেরকে, আমি সমুদ্রকে তুলনা করতে বললাম, তোরা কেউ তো খরগোশ, কোনো ছোট পাখি এদের সঙ্গে তুলনা করিস না। তোরা সঙ্গে সঙ্গে একটা ভায়োলেন্ট অ্যানিম্যাল লায়ন টাইগার এদের সঙ্গে তুলনা করলি। হ্যাঁ সঞ্চিতা বা সমতা প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিস, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন প্লাস্টিকের সঙ্গে করেছিস, তোরা বললিও না, যাই হোক। কিন্তু বাকিরা সবাই ম্যাক্সিমাম লায়ন বা টাইগারের সঙ্গে তুলনা করেছিস। মানে আকারটা কেমন, জায়ান্ট। জায়ান্ট মানে দৈত্যাকার, সমুদ্রের আকার। এবার তুই কুকুরের কথাটা ভাব, কুকুর কেমন, কুকুরও মোটেও কিন্তু কিউট দেখতে হয় এরকম ব্যাপার না। হ্যাঁ কিছু কিছু সেই পেকিনিস ডগ আছে ওগুলো কিউট দেখতে হয়, কিন্তু বাদ দিয়ে যদি ওভারঅল কুকুর বলতে যদি আমাদের মাথায় যে চিত্রটা ভেসে ওঠে কেমন বলতে, কিন্তু একটা দৈত্যাকার চিত্র ভেসে ওঠে। মোটেও কিন্তু একটা বেশ সুন্দর চিত্র ভাসে এমনটা নয়। কুকুর হ্যাঁ অবশ্যই পোষা কুকুর হলে সুন্দর দৃশ্য ভেসে ওঠে, কিন্তু তাও যদি ভাবিস না, তাও কয়েকটা ছোট অন্য ব্র্যান্ড মানে কয়েকটা ছোটখাটো ব্রিড ছাড়া, যেমন পেকিনিস বা বল বা কয়েকটা ব্রিড ছাড়া ম্যাক্সিমাম কুকুরই কিন্তু দেখতে দৈত্যাকার হয়, যে খুব একটা সুন্দর কিউট দেখতে এরকম ব্যাপারটা থাকে না। তাহলে এক প্রথম পয়েন্ট অফ কম্পারিজন পেলাম কি, যে এক হচ্ছে জায়ান্ট হয়, দৈত্যাকার হয়, সমুদ্র তেমন দৈত্যাকার, সেটা তোদের এক্সাম্পল দেখি বোঝা গেল। এবং কি, এবং কুকুর দৈত্যাকার। সেকেন্ড হচ্ছে গ্রে। গ্রে মানে হচ্ছে ধূসর কালারটা। অবশ্যই আমাদের এখানে কুকুরের কালারের সঙ্গে কম্পারিজন করিস না, পারবি না, মাথায় আসবে না, কারণ আমাদের এখানে কুকুর ম্যাক্সিমাম লাল কালার দেখতে হয়, বা কিছুটা বলি ব্রাউন কালার বলি ভালো হবে। ইনি কোন দেশের মনে রাখবি, ব্রিটিশের, মানে ব্রিটেন বা আমি ইংল্যান্ডের লোক, ইংল্যান্ডের বাসিন্দা। সুতরাং এইখানকার যে কুকুর হবে সেই কুকুরগুলোর কালার হচ্ছে ধূসর, মানে ইনি যেদিক থেকে দেখেছেন আর কি। তেমন যদি সমুদ্রের কালার দেখি না, সমুদ্রের কালারটা কিছুটা ধূসর রঙের। তাহলে দুটো পয়েন্ট অফ কম্পারিজন পেলাম, যে হ্যাঁ সমুদ্র বড় মানে সমুদ্র দৈত্যাকার, কুকুর দৈত্যাকার, সমুদ্রের কালারটাও ধূসর, কুকুরের কালারটাও ধূসর। তারপরে পাবো আরেকবার পয়েন্ট অফ কম্পারিজন কোন দিক দিয়ে, যেমন ধর সমুদ্র কি করে, যদি সমুদ্রের রূপটা একটু ভাবি, সমুদ্র কি হয়, সারাদিন কিন্তু ঢেউটা আছড়ে পড়ে তার সমুদ্র বিচে বা সমুদ্রের সৈকতে। সমুদ্র সৈকত মানে সমুদ্রের পাশের যে কিছুটা এলাকা যদি বালি এলাকা থাকে না, সেইটাকে সমুদ্র সৈকত বলে। এবার তুই ভাব কুকুরের কথাটা, কুকুর ধর যে এলাকায় ধর থাকে, সেই এলাকায় ধর চারদিকটা পুরো পাড়াটা ঘুরে বেড়ায়। আবার কুকুরের পাড়া ভাগ হয় জানিস, তোরা এই জিনিসটা নোটিস করবি, যে কুকুর যে পাড়ার সেই কুকুর সেই পাড়া থেকে দেখবি খাবার সংগ্রহ করে, সে কিন্তু চট করে দূরে চলে যায় না, ঠিক আছে।
মানে ধর ফর এক্সাম্পল আমি পচামারি থাকি, তাহলে পচামারি দুটো পাড়া, একটা হচ্ছে উপর পাড়া, একটা নিচ পাড়া। এবার উপর পাড়ার কুকুর এই দিকে আসবে না, আবার এই দিকের কুকুর আবার উপর পাড়াকে যাবে না, এরা এই দিকে কিন্তু ঘোরাঘুরি করে। এবার সমুদ্রকে এক্সাম্পলটা দেখ, যেমন কুকুর কি করে এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করছে বারবার 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 বটে, তেমন দেখ সমুদ্রের ঢেউটাও সমুদ্র সৈকতে বারবার আছড়ে পড়ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, দেখ আছড়ে পড়ছে, ঢেউটা আসছে পড়ছে, আবার একটু পরে ঢেউ আসছে পড়ছে। মানে কুকুর যেমন কি গোটা এলাকায় ঘুরে বেড়ায়, তেমন সমুদ্র সৈকতেও কি হয়, সমুদ্রের যে ঢেউ বারবার আছড়ে পড়ে। একটা পয়েন্ট অফ কম্পারিজন পেলি, হি রোলস অন দ্য বিচ অল ডে। তারপর কি আবার পয়েন্ট অফ কম্পারিজন পাবো, মানে কোন দিক দিয়ে তুলনা করেছে, উইথ ইজ ক্লাসিং টিথ। ক্লাসিং টিথ মানে তার যে সংঘর্ষিত দাঁত অ্যান্ড সোয়াগি জজ, এবং রোমস চুয়াল। তাহলে কুকুরে কি কি থাকে, তার দাঁত থাকে এবং রোমস চুয়াল থাকে। দেখ এবার এইটাও কিন্তু সমুদ্রে আছে, একটু ডিপলি চিন্তা কর, সমুদ্রের যে ঢেউটাকে আমি তার দাঁতের সঙ্গে তুলনা করতে পারি। যেমন কুকুর দাঁত দিয়ে কোনো জিনিসকে আঘাত করে, তেমন ঢেউ দিয়ে সমুদ্র সৈকতের উপর আঘাত হানে সমুদ্র, তার ঢেউকে আমি তার দাঁতের সঙ্গে তুলনা করতে পারি। ক্লাসিং মানে কি, যেমন ঘষা লাগছে, এবার যদি ঘষা লাগে মানে কি, এই দেখ আওয়াজটা পাচ্ছিস, দাঁতে দাঁতে ঘষা লাগে যে আওয়াজটা হয়। এবার সমুদ্রের ঢেউ তো আওয়াজ করে নাকি, যখন দুটো ঢেউ বা যে কোনো ঢেউ যখন আছড়ে পড়ে আওয়াজ হয় কিনা সমুদ্রে। আর সমুদ্রে কতটা আওয়াজ আমি তোকে এইটুকু বলেছি, আর দীঘা গেছিস বা পুরী যে কোনো দিকে গেছিস, যদি বা কোনোদিন ভবিষ্যৎ যাবি, সমুদ্র ঢোকার 1 কিলোমিটার আগে সমুদ্রে আওয়াজ পাবি, এতটা আওয়াজ হয়। তাহলে এই দিক দিয়ে তুলনা করেছে, যেমন কুকুরের দাঁতের যে সংঘর্ষের আওয়াজ হয়, তেমন সমুদ্রেও কিন্তু একটা আওয়াজ আছে। ঠিক আছে, মানে কুকুরের দাঁতের সঙ্গে সমুদ্রের ঢেউ তুলনা করেছেন। আওয়ার্স আপন আওয়ার্স হি নিউজ, কি বলতে থাকে, ঘন্টার পর ঘন্টা চিবতে থাকবে। কুকুরের একটা ভালো লক্ষণ, যেটা তোরা কার্টুনে দেখেছিস খুব বেশি, ঠিক আছে, যে কুকুরকে যদি হাড় দিয়ে দিস, সে কি করবে, সারাদিন কিন্তু এটা চিবোবে, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, বারবার 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 করতে থাকে। এবার এটারও সঙ্গে তুলনা করা যেতে পারে সমুদ্রের ঢেউটাকে। ঢেউটা যেমন বারবার বারবার আছড়ে পড়ে কিসের উপর, বিভিন্ন রকম পাথর যে সমুদ্র সি বিচে থাকে তার উপর আছড়ে থাকে, এবং কি করে, রাম্বলিং টাবলিং স্টোন, মানে গড়িয়ে যাওয়া যে পাথর, সেই পাথরের উপর আছড়ে পড়ে এবং চিৎকার করে বোনস বোনস বোন। কুকুর যেমন চিৎকার করে হাড়ের জন্য, তেমন কিন্তু যেমন সমুদ্র যেমন চিৎকার করতে থাকে বারবার, একটা মনোটোনাস সাউন্ড, মানে একটা না একঘেয়ে সুর। আরো পয়েন্ট অফ কম্পারিজন আছে, কোন দিক দিয়ে তুলনা করছে, দ্য জায়ান্ট সি ডগস মোনস। সমুদ্র সমুদ্রের কুকুর কি, মানে সমুদ্রের উপরে যে কুকুর, সেই কুকুর কি কাতরাতে থাকে কি, যেমন চিৎকারটা তুলনা বুঝতেই পারছিস, কুকুরের চিৎকারের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ, গর্জনের আওয়াজ তুলনা করেছেন। এবং তারপর আরো লিকিং হিজ গেজি পজ, তার যে কুকুরের যে থাবা, সেই থাবাগুলো চাটতে থাকে। এবার এটারও তুলনা করা যাবে কিভাবে, যেমন ধর সমুদ্রের যে বড় বড় পাথর বল বা সমুদ্র সৈকত যেটাই বল, যদি থাবা ধরে নিস, কি হয়, কুকুর যেমন জিভ দিয়ে বারবার কি হয় তার থাবাটা চাটে, তেমন সমুদ্রের ঢেউ কি করে বারবার বারবার সেই পাথর বা সমুদ্রের তীরে আছড়ে পড়ে বারবার ওই জায়গাটাকে চাটতে থাকে। ঠিক আছে, বা ওই জায়গায় কুকুরের চাটার সঙ্গে তুলনা করেছে এইভাবে। বোঝা গেল, বলবি বোঝা গেল কিনা সঞ্চিতা এবং সমতা? তারা কুকুরের সঙ্গে তুলনা করেছে, এমন কোন দিক দিয়ে তুলনা করেছে, এইটা বুঝতে পারলি? সঞ্চিতা বলেছে হ্যাঁ বুঝতে পেরেছি, ওকে। বাকিরা, এই সমতা এবং রাকেশ, বুঝতে পেরেছিস? সমতা লেফট হয়ে গেছে মিটিং থেকে, ওকে, সমতা লেফট হয়ে গেছে। রাকেশ এবং বিকাশ বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, দেখ এরপর যাবো সেকেন্ড স্ট্যান্ডাতে। দেখ সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে, এবার রাতের কিছু খবর ঘটনা। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ডস রোয়ার্স, নাইট উইন্ডস মানে রাতের বাতাস যখন গর্জন করে। আবার এইখানে একটা বলে দিচ্ছি, সমুদ্রের গর্জনটা দ্বিগুণ হয় যখন বাতাস বয় ভালোভাবে। এবার রাতের বাতাস মানে বুঝতে পারছিস তো, রাতের বাতাস মানে সমুদ্র স্থলবায়ুকে একটু কম্পারিজন তুলনা ভেবেলে তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, রাত মানে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে কি হয়, বাতাস বয়ে যায়। ঠিক আছে, তার মানে কি এটা এই বাতাসটা গতি খুব বেশি হয়। ঠিক আছে, তাহলে রাতের বাতাস যখন গর্জন করে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, এবং চাঁদ কি ঝোড়ো মেঘে আন্দোলিত হয়। ঝোড়ো মেঘ বা চাঁদ আন্দোলিত হয় না, এখানে ভাষাটা যদি আমি এরকম করি, ঝোড়ো মেঘ মানে কি, ঝোড়ো মেঘ এক জায়গায় স্থির থাকে না, নড়াফেরা করে রে বিকাশ, নড়াচড়া করে। অবশ্যই নড়াচড়া করে। এবার এখানে চাঁদ আন্দোলিত হয় না, চাঁদ আন্দোলিত হয় নড়াচড়া করা।
যখন ধর চাঁদের পাশ দিয়ে মেঘটা বয়ে যায়, দেখবি এমন মনে হয় যেন মেঘটা ওইখানে আছে, চাঁদটা তার দিকে মুভ করছে। কোনোদিন একটু ডিপলি এটা ভাববে, এখন দেখতে পাবি, এখন কারণ এখন তো ধর দুদিন পরে বর্ষাকাল চলে আসবে, তাহলে বর্ষাকালের পর দেখবি যখন চাঁদ উঠবে আর চাঁদের পাশ দিয়ে মেঘটা বয়ে যাবে, একটু ভালো করে লক্ষ্য করবি, মনে হচ্ছে যেমন চাঁদটাই যেমন কি হচ্ছে, নড়ছে। ঠিক আছে? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। চাঁদ ঝোড়ো মেঘে আন্দোলিত হয়। মনে রাখবি, চাঁদ কিন্তু ঝোড়ো মেঘে আন্দোলিত হয় না, মেঘটা বয়ে যায় বলে মনে হয় যেমন চাঁদটা আন্দোলিত হচ্ছে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নফ অ্যান্ড স্নিফ। সে কি করে? তার পায়ের উপর ভর দিয়ে লাফায় এবং প্রশ্বাস নেয় এবং ঘ্রাণ নিতে থাকে। ঘ্রাণ মানে গন্ধ, মানে গন্ধ নিতে থাকে। এরপর বলবি এইটা স্যার কিভাবে তুলনা হলো সমুদ্রের সঙ্গে? এই তুলনাটা তো আমি বুঝতে পারছি না কোনো মতেই। দেখ, এইটা আমি এক্সাম্পলটা দিচ্ছি। দেখবি রাতের বেলায় সমুদ্রে যখন হাওয়াটা বয়, দেখবি একটা সেই শীষের মতো আওয়াজ আছে, শীষ হালকা, যেমন সেই শীষ দিচ্ছে কেউ। তোরা এক কাজ করবি, এই ক্লাসটা শেষ হয়ে গেলে ইউটিউবে সমুদ্রের ঢেউ, রাতের সমুদ্রের সিন সার্চ করবি, দেখবি সেখানে হালকা শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। যেমন সমুদ্র, যেমন পুকুর যেমন নিঃশ্বাস নিয়ে যাওয়ার সময় যে শ্বাস, যে আওয়াজটা হয় না, সেই রকম যেমন একটা আওয়াজ হচ্ছে। যেমন মনে হচ্ছে সমুদ্র কি, সমুদ্র নাক দিয়ে নিঃশ্বাস দিচ্ছে নয়, গন্ধ নিচ্ছে। দেখবি যখন কুকুর যখন ঘ্রাণ নেয় কোনো কিছুর, দেখবি বারবার এরকম করে নিঃশ্বাস টানে ভিতর দিকে, দেখেছিস হাওয়া টানে। এবার তুই যদি ভালো করে ডিপলি চিন্তা করিস, সমুদ্রে রাতের যখন হাওয়াটা বয়ে যায়, তখন দেখবি একটা শীষ দেওয়ার মতো হালকা আওয়াজ হয়। এবার কবি এই সমুদ্রের যে এই রাতের বেলায় হাওয়া বয়ে যাওয়ার যে আওয়াজটা, এই আওয়াজটা ডাইরেক্ট তুলনা করেছেন কার সাথে? কুকুরের নিঃশ্বাস নেওয়া এবং ঘ্রাণ নেওয়ার সঙ্গে। বুঝতে পারলি এই জায়গাটা? এবার দেখ, সেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফ। কি করে? শরীরে ভেজা দিকটা ঝাঁকি দিয়ে খাড়া পাহাড়ের গায়ে, মানে ভেজা দিক বলতে অবশ্যই ঢেউটা খাড়া যে পাহাড় আছে সেই পাহাড়ের গায়ে আছড়ে ফেলে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। দীর্ঘ সময় ধরে গর্জন করে এবং জোরে চিৎকার করে। রাতে সমুদ্রের আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, অনেক দূর পর্যন্ত, কারণ এক তো সমুদ্রের আওয়াজ আর তার সঙ্গে মিশে যায় কি বল দেখি তো, বাতাসের আওয়াজ। আর রাতে অনেক দূর যায়, তার কারণটা হচ্ছে রাতে থাকে পুরো সবাই স্তব্ধ হয়ে যায়, সবাই কি, সবাই শান্ত থাকে, তো সেই সময় আওয়াজটা একটু বেশি লাগে আমাদের যে কোনো আওয়াজেই। তাহলে সে কি করে? সে যেমন দীর্ঘ সময় ধরে কি চিৎকার করে এবং কি করে, হলোজ লং অ্যান্ড লাউড, দীর্ঘ সময় ধরে চিৎকার, লাউড খুব কি, খুব উচ্চ স্বরে, খুব জোরে। এবার জোরে হওয়ার কারণটা আমি বললাম, এক তো বাতাসের আওয়াজটা সঙ্গে মিশে, আর দুই রাত্রেবেলা যে কোনো আওয়াজকে আমাদের জোরে লাগে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে রাতের বেলা বাকি সবাই কি হয়, স্তব্ধ হয়ে যায়। ফর এন এক্সাম্পল, দিনের বেলায় কোনো বাসের হর্ন পচাপানি থেকে বাঁশপাড়ি অব্দি শোনা যায় না, কিন্তু রাতের বেলায় ভোরের দিকে যে বাসগুলো, সেই বাসের হর্ন কিন্তু আমরা পচাপানি থেকে বাঁশপাড়ি হর্ন কিন্তু শুনতে পাই হালকা বাইরে দিকে বেরোলে। কারণটা কি? কারণ রাতের বেলায় সবাই স্তব্ধ থাকে। তাহলে সে কি হয়, সে দীর্ঘ সময় ধরে গর্জন করে এবং জোরে চিৎকার করে। মনে রাখবি তুলনাটা করছে কিন্তু কুকুরের সঙ্গে সমুদ্রের, কোন কোন দিক দিয়ে বল। এই সেকেন্ড স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলি? বোঝা গেল সেকেন্ড স্ট্যান্ডার্ডটা? বিকাশ, স্যার বলে দিন। ওকে, বাকিরা বল, বুঝতে পারলি সেকেন্ড স্ট্যান্ডার্ডটা? সমতা, সঞ্চিতা, সেকেন্ড স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলি? সমতা, সঞ্চিতা, সেকেন্ড স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলি? ওকে, আরেকবার বলে দিচ্ছি তুলনাগুলো, দেখ বিকাশ। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স, যখন রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কি হয়, ঝোড়ো চাঁদ ঝোড়ো মেঘে আন্দোলিত হয়। রাতের বাতাস গর্জন করে, এটা ভেরি সিম্পল, এটা বোঝার কিছু নাই। কিন্তু এইখানে একটু বোঝার জায়গা আছে, চাঁদ কিভাবে আন্দোলিত হয়। চাঁদ তো মানে মোটামুটি রাতের বেলায় দেখি নড়ে, এইরকম ব্যাপার আমরা খুব কমেই দেখি। হ্যাঁ অবশ্যই একদিকে উদিত হয় অস্ত যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নড়ে আন্দোলিত হয় মানে কি, আন্দোলিত মানে নড়া, এটা আমরা খুব কম দেখি। এইটা কি হয়েছে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি। মেঘ, যে স্টর্মি ক্লাউড মানে ঝড়ো মেঘ যেটা, সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এটা কি হয়, এটা ভেসে বেড়ায়। এবার যখন এই চাঁদের সামনে এইরকম ঝড়ো মেঘ ভেসে বেড়ায়, তখন আমাদের মানে কি বলবো, অ্যাপারেন্টলি মনে হয় যেমন চাঁদটাই কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে, মেঘটা ওর জায়গায় আছে। এই জন্য কবি বলেছেন চাঁদ ঝড়ো মেঘে আন্দোলিত হয়। হি বাউন্স টু হিজ ফিট, সে কি করে, সেটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায়। অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিপ, এবং প্রশ্বাস নেয় এবং ঘ্রাণ দিতে থাকে। এবার প্রশ্বাস নেয় মানে, এবার এই সে মানে কি, অবশ্যই সে মানে এখানে দাসী এবং কুকুর দুজনেই। তুলনা কিভাবে করছে? যেমন কুকুর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আওয়াজ হয়, তেমন রাতের বেলাও সমুদ্রের পাশে যখন হাওয়া বয়ে যায়, সেটারও একটা কি, সেটারও একটা আওয়াজ হয়। এবার এই দুটো আওয়াজকে তুলনা করেছেন কবি।
সেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফ, ক্লিফ মানে খাড়া পাহাড়, সেই খাড়া পাহাড়ের উপর কি করে সে তার ভেজা দিকটা ঘষতে থাকে, যেমন হয় আমাদের সমুদ্র কি করে খাড়া পাহাড়ের উপর ঢেউ আছড়ে পড়ে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং কি করে এবং জোরে এবং দীর্ঘ সময় ধরে চিৎকার করে। অবশ্যই কুকুরের ডাক তোরা শুনেছিস, কারণ লম্বা হয়, দীর্ঘ সময় ধরে শোনা যায়, রাতের বেলা হলে খুব ভালো শোনা যায় কুকুরের ডাক, ঠিক আছে? তেমন সমুদ্রেও কিন্তু কি গর্জনটা আমরা রাত্রেবেলায় শুনতে পাই জোরে, কারণ জোরে শুনতে পারো অবশ্যই একটা প্র্যাকটিক্যাল কারণ আছে, আমি বললাম। কারণটা কি, কারণ রাতের বেলা এমনিতেই ধরো বাকি পরিবেশটা সাইলেন্ট হয়ে যায়, তাহলে ওই আওয়াজটা বেশি আছে। সমুদ্র কিন্তু সেম কেস। পুরীতে দেখবি, যদি কেউ পুরী গেছি, সেখানে জগন্নাথ মন্দির থেকে অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটার সমুদ্র। দিনের বেলায় তুই সমুদ্রের কোনো তর্জন গর্জন মোটামুটি তুই পুরী থেকে মানে জগন্নাথ মন্দির থেকে শুনতে পাবি না অ্যাটলিস্ট। কিন্তু যদি তুই রাতের দিকে, মানে পুরী তো এমনিতেও খুব মানে চালু জায়গা, তবু অনেক আওয়াজ হয়। কিন্তু যদি তুই রাতের দিকে মোটামুটি যাস না, মানে মোটামুটি 12টা 1টা ধর, আরো টু বি স্পেসিফিক 2টো 3টের দিকে, তুই কিন্তু ওই জগন্নাথ মন্দিরের গেটটা পেরিয়ে সোজা যে রোডটা যাবি না, ওই রোড থেকে কিন্তু সমুদ্রের আওয়াজটা শুনতে পাবি। যেমন কুকুর জোরে গর্জন করে, তেমন সমুদ্র কিন্তু জোরে গর্জন করে। তুলনাটা বুঝতে পারলি এখানে বিকাশ এখন? হ্যাঁ। ওকে, ভেরি গুড। নেক্সট দ্যাট, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন। এইবারে কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড আমি এসে পৌঁছাবো, মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, ওয়ার্ড মিনিং গুলো কি বলে দেবো এখানে, না এই পড়ানোর পর একবারে বলবো? একবারই বলবে। আচ্ছা, অন কোয়াইট ডেজ অফ মে অর জুন। মে অর জুন মানে বছরের ঠিক মাঝামাঝি সময়টা, মে অর জুন মাসে কি হয়, কোয়াইট ডেজ। কোয়াইট ডেজ মানে শান্ত দিনগুলি। শান্ত দিনগুলি মানে এই সময়টাতে কি হয়, এই সময়টাতে আবহাওয়া বা জলবায়ু, মানে ব্রিটেন বা ইংল্যান্ডের জলবায়ু অনুসারে কি হয়, জলবায়ুটা শান্ত থাকে, ঠিক আছে? জলবায়ুটা শান্ত থাকে। দেখ এরপর কি হচ্ছে, দ্য দ্য ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন। ডিউন মানে বালিয়াড়ি। এবার বালিয়াড়ি জিনিসটা কি বলে দিচ্ছি, সমুদ্রের থেকে কিছুটা দূরে, মানে কিছুটা মানে সমুদ্রের সঙ্গে অ্যাটাচ কিছুটা পর্যন্ত যে বালি থাকে না, কিছু যে বালির এলাকা থাকে, সেটাকে বালিয়াড়ি বলে। কি বলে, এমনকি হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন। যে ওই যেটাতে ঘাসের উপর যে হাওয়া বয়ে যাওয়ার সময় যে বাঁশির মতো যে তীক্ষ্ণ সুরটা বেরোতো না, সেটাও আর কিন্তু বাজায় না, ঠিক আছে? কারণটা দেখ কেন, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ। সে কুকুরটা কি করে, কুকুরটা পজ মানে কি, থাবা, থাবার মধ্যে তার মাথাটাকে কিন্তু ঢুকিয়ে রাখে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর। সে শুয়ে আছে বালুকাময় তীরে। সে কি করছে, সে বালুকাময় তীরে শুয়ে আছে। সো কোয়াইট, সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর। এত নিরিবিলি, এত শান্ত যে সে খুব কমই নাক ডাকছে। নাকটা খুব কম, মানে একদমই নাক ডাকছেন না। এবার এই তুলনাটা কিন্তু খুব ভাইটাল। কি বলতেছি তো, যে একটা খুব ইউনিক নেচার কুকুরের এবং কি বলতে পারিস আমাদের এই সমুদ্রের তুলনা করেছেন। কারণ কুকুরও একটা টাইম কি হয়, শান্ত থাকে। দিনের একটা সময় যদি কুকুরকে দেখিস, তারাও কিন্তু ঘোরাফেরা বন্ধ করে কি থাকে বলতে কিন্তু শান্ত থাকে। এই সময়টা কিন্তু সমুদ্র যদি নোটিস করিস, সারা বছর যে হারে তর্জন গর্জন চলে, এই মে এবং জুন মাসে কিন্তু সমুদ্রের তর্জন গর্জনটা কম হয়। কিরকম কম, যেমন কুকুরও এই সময় কোনো চিৎকার করে না, তেমন সমুদ্র ওই বালিয়াড়ির ধারে যে ঘাসগুলো জন্মেছিল, এবং সেই ঘাসগুলোর উপর দিয়ে যখন হাওয়া পেরোয়, যে তীক্ষ্ণ যে বাঁশির সুরের মতো আওয়াজ আসতো, সেটাও কিন্তু আর আসে না, ঠিক আছে? এইটা একটা নতুন ইউনিক তুলনা কিন্তু। দেখ এই তুলনাটা আমরা কেউ ভাবি নাই। প্রথমে তুলনাগুলো কম বেশি বুঝতে পারলে, এইটা কিন্তু বোঝা একটু চাপ, ঠিক আছে? কারণ তাহলে সমুদ্র সম্বন্ধে আমাকে ভালো করে রিড পড়তে হবে, কারণ বছরের নির্দিষ্ট সময় কিছুটা মানে মিডিল অফ দ্য ইয়ার কি হয়, সমুদ্র কিন্তু একটু মানে কি হয়, মানে শান্ত হয়ে যায়। কুকুরও দেখি দিনের একটি সময় কিন্তু খুব শান্ত থাকে। এই নির্দিষ্ট সময় কিন্তু কুকুর শান্ত থাকে। কি করে, সে তার মাথার আগে কি করে, তার থাবার মধ্যে রাখে, ঠিক আছে? এবং কি করে শুয়ে থাকে কোথায়, বালুকাময় তীরে। বালুকাময় তীরে কিন্তু কুকুর শুয়ে না, কে শুয়ে, অ্যাকচুয়ালি সমুদ্র শুয়ে আছে। সমুদ্রের সঙ্গে কুকুরকে তুলনা করেছে। এইখানে বালুকাময় যে হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সেখানে হিটা কে বল দেখি তো, অবশ্যই সমুদ্র, এবং সমুদ্র কুকুর রূপী সমুদ্র। বুঝতে পারলি লাস্ট পোর্শনটা কবিতার বিকাশ? বোঝা গেল লাস্ট পোর্শনটা কবিতার? হ্যাঁ। ওকে, এরপর আমি ওয়ার্ড মিনিং গুলো লেখাই, লেখ একটা একটা করে। খাতা খুল, পেন খুল, আর লেখ। প্রথম হচ্ছে হাংরি। সি মানে তো সমুদ্র জানুস, হাংরি
বলবি আমাকে বুঝতে পারলি হলো কিনা। আচ্ছা বাকিরা বল আমাকে, বুঝতে পারলি কিনা একবার জেনে নি সবার কাছ থেকে আগে বুঝার জায়গাটা। সমতা, সঞ্চিতা, বিকাশ, এই হ্যাঁ বল বুঝতে পারলি কিনা। লেট মি নো বুঝতে পারলি কিনা। ওকে বিকাশ, সমতা, সঞ্চিতা রেসপন্স বুঝতে পেরেছিস, বা না পারলে আমি আরো বলবো। ওকে সমতা বুঝতে পেরেছে, বিকাশ আচ্ছা বিকাশও পেরেছে, সঞ্চিতা ওকে সঞ্চিতাও পেরেছে। এরপর আমি ওয়ার্ড মিনিং গুলো বলছি, লিখে লিখে যাবি, বিকাশ একটা একটা হলে বলবি। হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। হয়েছে। লিখেছিস? হুম, তারপর লিখবি জায়ান্ট, জায়ান্ট মানে দৈত্যাকার। হয়েছে। হয়েছে। হুম, তারপর লাইক গ্রে, গ্রে মানে ধূসর। হয়েছে। হয়েছে। হুম, তারপর লাগে রোলস অন, মানে ঘুরে বেড়ানো। একসঙ্গে লিখবি হ্যাঁ, বা অনটা কেটে দে, রোলসেই লাগ শুধু। হয়েছে। হয়েছে। বিচ, BEACH, দেখবি দুটো বিচ হয় হ্যাঁ, একটা হচ্ছে BITCH, এই বিচ মানে হচ্ছে কুকুরের ফেমিনাইন জেন্ডার। এটা হচ্ছে কুকুরি যেটাকে বলে, মানে কুকুর ডগ এর হয় বিচ, ওটা বানানো অন্যরকম BITCH। আর এই বিচ হচ্ছে BEACH, বিচ মানে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত বিচ। হয়েছে। লিখেছিস? ক্লাসিং, CLASHING, ক্লাসিং মানে সংঘর্ষিত। হয়েছে। হয়েছে। হুম, ওকে ভেরি গুড। এরপর দেখ ক্লাসিং লিখেছিস। টিথ মানে তো দাঁত জানিস ভালো করে। স্যাগি, SHAGGY, স্যাগি মানে হচ্ছে রোমস। স্যাগি মানে হয়েছে। অবভিয়াসলি রোমস। হয়েছে। হুম, জজ, JAWS, জজ মানে হচ্ছে চোয়াল। হয়েছে। হয়েছে। আওয়ার্স আপন আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা। হয়েছে। নজ, GNAWS, নজ মানে হচ্ছে চিবোতে থাকা। হয়েছে। হয়েছে। তারপর ল্যাক, রামলিং মানে গজরানো, রামলিং মানে গজরানো, টামলিং মানে গোড়া দিয়ে, রামলিং টামলিং মানে গজরা দেখা লিখতে পারিস। রামলিং মানে গজরানো, টামলিং মানে গোড়াগড়ি দেওয়া। হয়েছে। হয়েছে। হুম, বোনস, বোনস মানে হচ্ছে হাড়, বোনস মানে হচ্ছে হাড়। হয়েছে। ওকে বোনস মানে হাড় হয়েছে। আচ্ছা একটু ওয়েট করবি, আমি রামলিং মানেটা একটু দেখে নি এক্সাক্ট মানেটা। ওকে আমি একটু ওয়েট করবি। রামলিং, রামলিং মানে হচ্ছে আহ, রামলিং মানে ওই গজরাতে থাকা, ওইটাই হবে ঠিক আছে, গজরাতে থাকা। আর টামলিং মানে গোড়াগড়ি দেওয়া, ঠিক আছে। এরপর লেখ বোনসের পর লিখবি জায়ান্ট, মানে তো লিখলি দৈত্যাকার। মোন্স মানে হচ্ছে কাতরানো, MOANS, মোন্স হচ্ছে কাতরানো।
হয়েছে। হয়েছে। হুম। লিকিং, লিকিং মানে হচ্ছে চাটা। LICKING। হয়েছে। হয়েছে। হুম। গ্রেভি, গ্রেভি মানে হচ্ছে চর্বিযুক্ত। GREASY, গ্রেভি মানে চর্বিযুক্ত। পজ মানে হচ্ছে থাবা। হয়েছে। হয়েছে, একটু ওয়েট কর। আচ্ছা, নাইট উইন্ড মানে রাত্রের বাতাস, এটা আশা করছি পারবি। উইন্ড মানে বাতাস, লিখে রাখো এখানে, উইন্ড, WIND। হয়েছে। হয়েছে। হুম। ওকে, ভেরি গুড। মুন, মুন মানে তো চাঁদ জানিস। রক্স মানে লিখতে পারিস আন্দোলিত হওয়া, ROCKS, ভার্ব কিন্তু এখানে এটা। ROCKS, রক্স মানে হচ্ছে আন্দোলিত হওয়া। হয়েছে। হয়েছে। আচ্ছা, তারপর কি আছে বলতো? তারপর আছে রক্স তো। ওকে, কোথায় গেল, হারিয়ে গেল, দাঁড়া। আচ্ছা, বাউন্স মানে হচ্ছে ভর দিয়ে দাঁড়ানো, BOUNDS, বাউন্স মানে হচ্ছে ভর দিয়ে দাঁড়ানো। হয়েছে। হয়েছে। তারপর লাইক ফিট মানে হচ্ছে পা। হয়েছে। হয়েছে। হুম। তাহলে স্নাফ, স্নাফ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে? প্রশ্বাস নেওয়া লিখতে পারিস, SNUFF। স্নাফ মানে হচ্ছে প্রশ্বাস নেওয়া। আর স্নিফ মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া বা গন্ধ শোকা, যেটা লিখতে পারিস। ঘ্রাণ নেওয়াটা লিখবি একটু ভদ্র ভাষা। স্নাফ মানে হচ্ছে প্রশ্বাস নেওয়া, এবং স্নিফ মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। হয়েছে। হয়েছে। হুম। ওকে। সেকিং, SHAKING, সেকিং মানে হচ্ছে ঝাঁকানো। SHAKING, সেকিং মানে হচ্ছে ঝাঁপানো। এই ঝাঁকানো, সরি, ঝাঁপানো বলা গেল, সরি, এক্সট্রিমলি সরি। ঝাঁকানো। হয়েছে। হয়েছে। ও স্নিফ, হ্যাঁ সম্ভবত আমি দেখিনি। স্নিফ মানে কি? স্নিফ মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া, SNIFF, স্নিফ মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। আমি যদিও জিজ্ঞেস করতাম কোনগুলো বাকি হয়ে গেছে বলবি। স্নিফ মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। আচ্ছা, ওয়েট সাইড মানে ভেজা দিক। ওয়েট সাইড মানে হচ্ছে ভেজা দিক। হয়েছে। হয়েছে। হুম। আচ্ছা, ক্লিফ, ক্লিফ মানে হচ্ছে খাড়া পাহাড়। হয়েছে। হয়েছে। ওকে, ভেরি গুড। দেখবি হাউল, হাউল মানে হচ্ছে আর্তনাদ করা, HOWLS, হাউলস মানে হচ্ছে আর্তনাদ করা। ক্লিপ মানে হচ্ছে খাড়া পাহাড়, ক্লিপস মানে হচ্ছে খাড়া পাহাড়। হয়েছে। দাঁড়া, তারপর সঞ্চিতা লিখি। হাউলস মানে হচ্ছে আর্তনাদ করা, HOWLS, হাউলস মানে হচ্ছে আর্তনাদ করা। হয়েছে।
বিকাশ হয়েছে। হুম, ফলোজ, ফলোজ মানে হচ্ছে তোর এখানে গর্জন করা। ফলোজ মানে হচ্ছে গর্জন করা। হয়েছে। লাউড, লং মানে তো জানিস অনেকক্ষণ ধরে বা দীর্ঘক্ষণ ধরে লিখতে হয়েছে। লং মানে লিখে রাখতো, এখানে লিখে রাখ। লং মানে দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে। হয়েছে। হয়েছে। হুম, ওকে। এবং এরপর দেখ, লং মানে দীর্ঘ সময় ধরে বললাম, এবং লাউড মানে হচ্ছে জোরে চিৎকার করা। লাউড মানে হচ্ছে জোরে চিৎকার করা। হয়েছে। হয়েছে। হুম, আচ্ছা, এরপর দেখ কোয়াইট। কোয়াইট মানে শান্ত। QUIET। কোয়াইট মানে হচ্ছে শান্ত। হয়েছে। হয়েছে। হুম, আচ্ছা, ডেজ মধ্যে জানিস মে জুন, মানে মে জুন মাসের কথা বলছে এখানে। তবে দেখ গ্রাসেস মানে ঘাস। GRASSES, গ্রাসেস মানে হচ্ছে ঘাস। হয়েছে। ডিউন, DUNE, ডিউন মানে বালিয়াড়ি। বালিয়াড়ি জিনিসটা কি বললাম, যে ওই যে সমুদ্রের পাশে যে বালির যে কিছু এরিয়া থাকে না, ওটাকে বালিয়াড়ি বলা হয়। ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি। হয়েছে। হয়েছে। হুম, ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আছে দেখ, আচ্ছা ওই রেডি টিউন, ওই কথা একসঙ্গে লাগতো। রেডি টিউন তীক্ষ্ণ বাঁশির মতো সুর। স্যার রেডি টুন মানে? তীক্ষ্ণ বাঁশির মতো সুর। তীক্ষ্ণ বাঁশির মতো সুর। হয়েছে। হয়েছে। আচ্ছা, এরপর দেখ কি বলছে, উইথ হিজ হেড বিটুইন দ্য পজ। পজ মানে হচ্ছে থাবা। PAWS, পজ মানে হচ্ছে থাবা। হয়েছে। হয়েছে। হুম, আচ্ছা দেখ, তারপর লাইজ। লাইজ মানে হচ্ছে শুয়ে থাকা। স্যার আরেকবার বলুন। লাইজ মানে হচ্ছে শুয়ে থাকা। হয়েছে। লিখেছিস? হ্যাঁ। আচ্ছা, স্যান্ডি মানে হচ্ছে বালিকাময়। SANDY, স্যান্ডি মানে হচ্ছে বালিকাময় বা বালুকাময়, যেটা লিখবি। হয়েছে। লিখেছিস? হ্যাঁ। সোর্স মানে হচ্ছে তীর। মানে সমুদ্র, অবশ্যই সমুদ্র তীর কথা বলছে। সি সোর্স বলে না, সমুদ্র তীর। তীর লিখতে লিখে রাখ এখানে। সোর্স, SHORES, সোর্স মানে হচ্ছে তীর। হয়েছে। নেক্সট দেখ, নেক্সট কি আছে, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে নিরিবিলি বা শান্ত, যেটা লিখবি। QUIET, একই মানে। QUIET, নিরিবিলি বা শান্ত। স্যার এটা তো আগে লিখেছি। হ্যাঁ লিখেছিস, আর হয়তো না লিখলে হবে। স্কেয়ারসলি মানে খুব কমই। স্কেয়ারসলি মানে হচ্ছে খুব কমই। সমতা কি বলছিস? ওই যে কোয়াইটটা নিরিবিলি বা শান্ত। কোয়াইট মানে, ওটাই বললাম যে একবার লিখেছিস, আরেকবার না লিখলেও হবে। হয়েছে স্যার। আর স্কেয়ারসলি মানে হচ্ছে খুব কম। খুব কমই এখানে অ্যাকচুয়ালি, খুব কম লিখে রাখ। স্কেয়ারসলি মানে হচ্ছে খুব কমই।
হয়েছে? হুম। সমতা হয়েছে? ওকে। স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, SNORES। স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা। হয়েছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইটা গেল টেক্সট। এরপর আসছে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন। কি ডিসকাশন? যে এর যে কোশ্চেন অ্যান্সার মানে অ্যাক্টিভিটি 8 এর পর্যন্ত আছে মনে হচ্ছে, সম্ভবত 8B পর্যন্ত আছে। হ্যাঁ, 8B পর্যন্ত আছে। এই অ্যাক্টিভিটি গুলো কি আজই করবি, না এইটা পরের দিন করবি? কি করবি আমাকে বল একটু। কি করতে চাস তোরা, মানে কি চাস এটা করতে? আজকেই করতে চাস, মানে এনার্জি আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, যদি করতে চাস তো অর্ধেকে ছাড়া চলবে না। যদি করার ইচ্ছা আছে তো সেক্ষেত্রে আমি বলবো কমপ্লিট করতে হবে। কমপ্লিট মানে একদম অ্যাক্টিভিটি এই ডে পর্যন্ত, মানে খুব বেশি হলে আমি তোকে বলে দিচ্ছি মোটামুটি আরো 45 মিনিট, 45 মিনিট কি 50 মিনিট, 1 ঘন্টা হতে পারে, সেটা লাগবে। ঠিক আছে, যেটা হোক 45 মিনিট তো লাগছে মিনিমাম। অনেকগুলো অ্যাক্টিভিটি আছে এখানে, ক্লজের ব্যাপারটা আছে সেটা বোঝাতে হবে, প্লাস এখানে MCQ কোশ্চেন গুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে এটা আজই করবি, না এটা একটা সেকেন্ড পার্টে মানে কালকে করবি, বা পরশু যদি নেক্সট দিন অনলাইন ক্লাস হবে সেদিন করবি? বল, এইটা আমাকে সবাই কিন্তু অনেস্টলি জানা কি করতে চাস অবশ্যই। যেটা মন যাচ্ছে সেটা জানাবি, কোনো প্রেসারাইজ কিন্তু আমি কাউকে করছি না যে জোর জবরদস্তি করতেই হবে। বল বাকিরা কি কি বলছিস, বল সবাই তোমার ডিসিশনটা জানা, কি বলছিস, আর তার উপর আমি ঠিক করবো যেটা কি করাবো না। তারপর আমি লাস্টে বলছি আমারও কি বলার আছে। বিকাশ, কি করবি আজকে? করলে কিন্তু কমপ্লিট, অর্ধেক নয় কিন্তু। অর্ধেকে ছাড়লে আমি এগুলো তো জানিস তো আসলে, যে ইউটিউবে ছাড়ি তো, তাহলে সেক্ষেত্রে অর্ধেক ওরকম মানে অ্যাক্টিভিটি অর্ধেক করে আরেকটু রেখে দেওয়া ওইটা প্রবলেম হয়ে যাবে, মানে পার্ট গুলো বানানো যাবে না আর কি, বুঝতে পারছিস তো? করলে পুরো, নয়তো স্টপ করে এখানে। ওকে, সঞ্চিতা বলছে পরের দিন, মানে ঘুম ঘুম পেয়েছে ওর। বিকাশ কি বলছিস? ওই সঞ্জিত যেটা বলে পরের দিনই করবো, এখনো পারবো নাই। এখন আর পারবি না? না। ওকে, সমতা বল পরের দিনেই। ওকে দেন, তাহলে পরের দিনই হোক, ঠিক আছে? পরের দিন বলতে আমি কালকেই করাবো এটা, ঠিক আছে? পরের দিন হয়তো এতটা চাপ লাগবে না, কারণ পরের দিন অ্যাক্টিভিটি গুলো হবে। হয়তো সেটাতে ভালোই হবে অ্যাকচুয়ালি, তোরা ঘরে একটু পড়ে রাখবি ব্যাপারটা ভালো করে, একটু সুন্দর করে। তাহলে কালকে কোশ্চেন গুলো আরামসে আমরা ডিসকাশন করতে পারবো। তাহলে এখানে এন্ড করছি আজকের ক্লাসটি, বোঝা গেল? আশা করছি কবিতাটা বুঝতে পারলে। কারো বুঝতে বাকি নেই তো? আবার জিজ্ঞেস করে নি, কারো বুঝতে বাকি নেই তো কোথাও কোনো অংশে? সিমিলি কি না। ডাইরেক্ট তুলনা, মেটাফোর মানে একটু ঘুরিয়ে তুলনা, এইটি হচ্ছে কুকুরের সঙ্গে ঘুরিয়ে তুলনা, আর তারপর পুরো কবিতার স্ট্যান্ডা ওয়াইজ যে কোনখানে কি কি তুলনা করেছে। কি কোনটা বুঝতে পারলি না সঞ্চিতা, সমতা? না লিখেছিস, কি বুঝতে পারিস নি বল? কোন পুরো কবিতাটা, না কোন একটা পার্টিকুলার স্ট্যান্ডা বা পার্টিকুলার অংশ? কোনটা বুঝতে পারিস নি? ও পেরেছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, পেরেছিস, আচ্ছা খুব সুন্দর। ওকে, সঞ্চিতা বুঝতে পেরেছিস? ওকে, ভেরি গুড। গুড নাইট সবাইকে। আমি এটা আপলোড করে দিচ্ছি ইউটিউবে, যদিও তোদের আর দরকার হয় না, তোরা ক্লাসটা পুরোটা শুনেছিস, বা এদের হয়তো দরকার হতে পারে। সো ক্লাসটা করে নিবি ওখান থেকে, যদি কারো করতে মন যায় ভবিষ্যতে, যে আর না আরেকবার ভালো করে বুঝবো, একবার শুনে নি, তো সেটা করতেই পারিস, কোনো সমস্যা নেই। আমার এই ভিউজ বাড়বে বা আমাদের ওয়াচ টাইম বাড়বে। যাই হোক, গুড নাইট সবাইকে।